দেখাবো না? কেন দেখাবো? সে কেন আমাকে বলবে যে আমি ডকুমেন্ট অরিজিনাল, আমাকে বলছে এটা ডুপ্লিকেট? আমি বাংলায় কথা বলছি, আমি গেলাম বাংলাদেশে। বাংলাদেশটা কোথায় আর আমি এখানে কোথায়? হ্যাঁ, উনি কি আমাকে খেতে দিচ্ছে, আমাকে পড়তে দিচ্ছে? মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না কেন যে আমার পশ্চিমবাংলার লোক আমার পশ্চিমবাংলায় করে খান, যা আছে বাংলা বিহার উড়িষ্যার লোক যা আছে বের করে দেবে। হ্যাঁ, আমরা তো মারতে পারি না? আমরা বিহারের লোককে আমরা হাজার হাজার বেলডাঙ্গা করে গেছি, আমরা তো মানতে পারবো বেলডাঙ্গা লোক পারবো না? আমাদের সেই মনুষ্যত্বটা নাই। আমরা চাই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ যা আছে আমরা সবাইকে নিয়ে চলবো। দেখুন, আপনারা জানেন বোধহয় 16 আর 17 জানুয়ারি বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকদের হত্যা, ভিন রাজ্যে হত্যা এবং নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ ছিল, অবরোধ ছিল এবং সেখানে মুর্শিদাবাদের জেলা শাসক গিয়েও বলে আসে যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসে। কিন্তু দেখা যায় যে জেলা শাসক চলে যাওয়ার পরই পুলিশ 36 জনকে গ্রেপ্তার করে, 36 জন যুবককে, এবং রাত্রেবেলা 2টোর সময় বাড়ি গিয়েও গ্রেপ্তার করে। এবং তার ঠিক 13 দিনের মাথায় এনআইএ ঢোকে এবং এনআইএ আবার নতুন করে চার্জশিট ফার্ম করে, তাতে ইউএপিএ কেস দেয়। বোমা চলেনি, গুলিও চলেনি, কি ট্রেনও তার পোড়ানো হয়নি এবং তার মার্ডারও হয়নি, পাসও পোড়ানো হয়নি। সেখানে কেন্দ্র সরকার এনআই কেন নিয়ে আসা হয়নি? আজকে 36 জনকে ধরা হয়েছে। সেই রাস্তার উপরে যে লোকগুলো রাস্তার কাজে এসেছিল সেই লোকগুলো সব ভালো লোকগুলোকে পুলিশ অ্যারেস্ট করে এবং সেখানে এমন কিছু জোর ঝামেলা ঝঞ্ঝট এমন কিছু হয়নি, সেখানে এমন কিছু হয়নি যে এনআই করার মতো সম্ভব। শ্বশুর বাড়িতে হিয়ারিং ছিল, ওই দিন হিয়ারিং খেয়ে আমার ছেলে বাড়ি গেছিল, আর ওই সময় আমার ছেলেকে পাগড়ি নিয়েছে, নিয়ে এখন পর্যন্ত তার কোনো খরচ আর ওই জন্য বুঝে গেছে আনাই দিবে। আমার ছেলে মাঝের কাছেও ছিল না, কোনো গন্ডগোলের কাছেও ছিল না। হ্যাঁ, আমি বিদেশ থেকে গুজরাট থেকে ডেকে লিখছি আমার ওই ছেলেকে, মানে হিয়ারিং ছিল বুঝলি। এবার হিয়ারিং এসেই ওই আমার ওই ছেলের ওই বিপদ। নুর আলম নাম আমার ছেলে। কত বয়স? বয়স ওই 21-22। কি কাজ করতো? এসির কাজ করতো, গুজরাটে ছিল। হিয়ারিং হবে বলে ডেকেছিলাম ছেলেকে, ডেকে আমার ছেলে ব্যর্থ করে পড়ে গেছে। ছেলে হিয়ারিং এর কাগজ দিয়ে যাচ্ছিল? হ্যাঁ, হিয়ারিং এর কাগজ উকিলের কাছে আছে, আমার হিয়ারিং এর কাগজ, আধার কার্ড সব আছে। আমাদের ছেলেগুলো অ্যাকচুয়ালি একটা কাজ কর্ম করে। আমার ছেলেটা যেমন বিএ 3rd ইয়ার সেমিস্টারে আছে। আমি ধরুন বাড়িতে ছিলাম না, আসামে ছিলাম, আমার ছেলে বাজার করতে এসেছিল। হ্যাঁ, বিহার থেকে 1 সপ্তাহ আগে বাড়ি এসছে, ওই হিয়ারিং করে দিয়ে বাজারে গেছে, ওই বাজার থেকে ধরে গেছে। বয়স কত আপনার ছেলে? বয়স 22 বছর। কি কাজ করতো? এই বিহারে হরেক মাল বিক্রি করে বিহারে। অ্যারেস্ট করার পরে তাদেরকে আমাদেরকে মোটামুটি কমসে কম একদিন কোনো পাত্তাই দেয়নি। তারা আমার বেলডাঙ্গা থানায় ছিল না, বহরমপুর থানায় তাদেরকে রেখেছিল না। কোথায় যোগাযোগ করেছিলেন? আমরা বেলডাঙ্গা থানা থেকে যেহেতু বেলডাঙ্গা থেকে তুলেছে, আমরা বেলডাঙ্গা থানায় যোগাযোগ করেছি। বেলডাঙ্গা থানায় আমাদেরকে একদম বলছে আমরা কিচ্ছু জানি না, আমাদেরকে একদম পরিষ্কার করে বলেছে আমরা কিচ্ছু জানি না। আমরা তার পরদিন সকালে যে শুনলাম বা যে বহরমপুর থানাতে আছে, তখন আমরা বহরমপুর থানায় যেয়ে দেখলাম হাজতে আমাদের লোকগুলো হাজতে, আচ্ছা হাজত থেকে 10টার সময় 9টাকে আপনার হাজতে রাখে, বাকি 21টাকে জেল কাস্টাডিতে দেয়। সমস্ত ধারা প্রত্যাহার করে অবিলম্বে সকলকে মুক্তি দিতে হবে। 26শে ফেব্রুয়ারি ব্যাংকশাল কোর্টে কেসের শুনানির দিন ধার্য হয়। ধৃত যুবকদের পরিবারের লোকজন 200 কিলোমিটার পথ পেরিয়ে অচেনা অজানা কলকাতায় আসেন। শিয়ালদহ থেকে মিছিল করে কোর্টে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হন তারা।
তো ডিসপার্স হয়ে গেছে, 36 জন বন্দীকে রেকর্ড করছি, রেকর্ড করছি। কেন? রেকর্ড করবো না? পাবলিক কাজ করছেন না আপনি কি প্রাইভেট কোনো কাজ করছেন? কে তুমি কে? চলুন। আরে কেন নিয়ে যাচ্ছেন? আরে কেন নিয়ে যাচ্ছেন? আপনারা করছেনটা কি? ডিসবার্স হয়ে যাচ্ছি তো, ডিসবার্স হয়ে যাচ্ছি তো। বেলডাঙ্গা 36 জন যাদেরকে এরাই অ্যারেস্ট করেছে, আজকে তাদের কোর্টের প্রোডাকশন ছিল। আজকে এইখানে মাঝপথে আমাদের কোর্টে যেতে দেওয়া হচ্ছে না। 36 জন পরিবারের লোকজন আছে, তারা উকিলের সাথে কথা বলবে, আমরা উকিলের সাথে কথা বলবো, মামলা উঠে যাবে। এই কেসটাকে এইভাবে আমাদের রাস্তার মধ্যে হেনস্থা করছে। এবং এই দেখুন, সব মহিলারা এসছেন, বাচ্চা নিয়ে এসছেন, তারা পরিবারের সাথে, আজকে কোর্টের প্রোডাকশন আছে, তারা কথা বলতে পারবেন না অভিযুক্তের সাথে। কলকাতা পুলিশের এই আচরণ কে, কার নির্দেশে করছে? বলছেন যে এত লোক, আমরা বলছি ধরেছে 36 জনকে, তখন তো বলছেন না আপনারা যে 36 জনকে কেন ধরা হয়েছে। আজকে কোর্টের প্রোটেকশন আছে, তাদের পরিবারের লোকেরা কথা বলতে এসছে। পুলিশ, কলকাতা পুলিশ নিজে ল ব্রেক করছে, আমরা এটা জোরের সাথে বলছি। এইভাবে পুলিশ রাস্তার মধ্যে আমাদেরকে আটকাতে পারে না। এটা 2 মিনিট টাইম আছে যা ওটা খুলতে, তাহলে রোজাটা বেকার হয়ে যাবে। সবাই তো রোজা করে আছে, সবাই, আমরাও রোজা রেখে আছি, সবাই তো রোজা করে আছে। আমরাও রোজা রেখে আছি। খাবারটা না নিতে দিবেন, জলটা নিতে দিন, আপনাদের অনুরোধ করে বলছি, জলটা নিতে দিন। আমার ছেলে রোজাটা খুলুক। বারবার বলছি ওইদিকে নয়, ওইদিকে, এখানে কিচ্ছু করা যাবে না। যার সাথে বুঝতে গেছি সেখানেই বুঝছি, ওখানে যাও, ওখানে যাও। আরে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে কার সাথে কথা বলে কার সঙ্গে কথা বলতে হবে। এনআইএ আদালতে যা আশঙ্কা ছিল তাই হয়েছে। মামলাটাকে এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে এবং যারা যে 36 জন অভিযুক্ত তাদের মধ্যে 7 জনকে 7 দিনের জন্য এনআইএ কাস্টাডিতে দেওয়া হয়েছে। দেখুন, বিচার ব্যবস্থার কাছে আজকে যেখানে বিচার ব্যবস্থা দাঁড়িয়েছে, এর থেকে বেশি কিছু আমাদের প্রত্যাশা ছিল না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং এনআইএ আদালত সবটা মিলে যেভাবে প্রায় 1.5 মাস সময় কাটানো হলো, এবং তাতে গতি প্রকৃতি দেখে আমাদের এই আশঙ্কাটাই ছিল যে এনআইএর তদন্তে যাবে এবং আগামী দিনে এটাও দেখা যাবে যে এদের বিরুদ্ধে ইউএপিও দেওয়া হয়েছে। এবং রাজ্য পুলিশের ভূমিকা দেখুন রাজ্য পুলিশ যে সমস্ত ধারায় মামলাটা দিয়েছে এবং যে সমস্ত বক্তব্য তারা রেখেছে নিম্ন আদালতে, যে এদের কাছে ডিজেল পেট্রোলের ক্যান পাওয়া গেছে, কেরোসিনের ক্যান পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছিল, এই আশঙ্কার জন্য তাদেরকে সেরকম ধারা দেওয়া হয়েছে এবং এনআইএ ঠিক এই সুযোগটাই ব্যবহার করেছে। দেখুন, এবং এখানে তো বিজেপির মতো দল যারা সুযোগ খোঁজে কিভাবে যেখানে সংখ্যালঘু বা মুসলমান যুব ছাত্রকে ফাঁসানো যায়, তারা সবসময় সুযোগ খোঁজে। রাজনৈতিকভাবেও তাদের সারাক্ষণ তারা এইভাবেই লেগে থাকে। সেটাই করেছে এনআইএ, সেই সুযোগটাই নিয়েছে। অর্থাৎ দেখুন, রাজ্য সরকারের ভূমিকা বা রাজ্য পুলিশের ভূমিকা, একদিকে তারা সাপ হয়ে কাটছে, অন্যদিকে দেখুন হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের উকিল সেখানে তাদেরকে এনআইএ না দেওয়ার জন্য লড়ছে বা পেছন থেকে মানে উকিল দেওয়ার প্রস্তাব দিচ্ছে। এমনকি বিজেপি পর্যন্ত লোক লাগাচ্ছে যে তারা উকিল দিয়ে মুক্তির ব্যবস্থা করবে এবং আড়াল থেকে তারা বলছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনাদের থেকে কেউ গিয়ে দেখা করুক, তাহলে তাদের জামিন হয়ে যাবে ইত্যাদি। অর্থাৎ খেলাটা দেখুন, যে মুসলমানদেরকে যেভাবে হোক সবাই মিলে ফুটবলের মতো তাদেরকে নিয়ে খেলছে। আমাদের যে বক্তব্য আমরা
সেখানকার মানুষদের বলেছি যে এই সরকারের পেছনে ঘুরে বা কোনো দলের পেছনে ঘুরে কোনো মুক্তি নেই, এবং যদি সত্যি যদি গোটা মুর্শিদাবাদের মানুষ যদি এক কাট্টা হয়ে, গোটা বেলডাঙ্গার মানুষ যদি এক কাট্টা হয়ে যদি সত্যিকারের একটা কোনো রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে, এনআইএর বিরুদ্ধে, সমস্ত ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে যদি প্রতিরোধ তৈরি করতে পারে, তাহলেই আগামী দিনে এর থেকে মুক্তি পাওয়া যাবে। না হলে একবার এই দল একবার ওই দলে ঘুরে কোনো লাভ নেই। মুর্শিদাবাদকে নিয়ে কেন এত তৎপরতা কেন্দ্রীয় সরকারের? রাজ্যের শাসক দল ভোটের বাজারে কেন্দ্র বিরোধিতার সুর ছাড়লেও কেন বেলডাঙ্গার ঘটনায় বকলমে কেন্দ্রীয় সংস্থার হাতে দায়িত্ব তুলে দিল? এসআইআর-এর হেয়ারিং এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক প্রহসনের মাঝে মানুষের ক্ষোভ বাড়ছে। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদও এর ব্যতিক্রম নয়। অন্যদিকে ভিন রাজ্যে কাজে যাওয়া বাঙালি মুসলমান শ্রমিকের উপর নির্যাতনের ঘটনা খবরে আসছে রোজ। তবে কি এসআইআর ও ভিন রাজ্যে শ্রমিক নির্যাতনকে ঘিরে মুর্শিদাবাদ আবার ফুঁসে উঠবে? আগাম আঁচ করেই এত তৎপরতা রাজ্য পুলিশ ও এনআইএর?